আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পর্যটন, খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস থাইল্যান্ডের। সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি দুদেশের। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি, 75 বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে চলছে দাবি ওবায়দুল কাদেরের। জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে ফেরার প্রস্তুতি দলটির। এবং ভল্ট থেকে টাকা আত্মসাতের কথা স্বীকার ব্যাংক ক্যাশিয়ারের। পাবনায় অগ্রণী ব্যাংকের 3 কর্মকর্তা গ্রেপ্তার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দুই দেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ ও থাইল্যান্ড। এছাড়াও দুই দেশের মধ্যে জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে। মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুই দেশের মধ্যে লেটার অব ইন্টেন্ট LOI সই হয়েছে। নিরঞ্জন দেবের ছবিতে ব্যাংকক থেকে আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টায় ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রেথা থাভিসিন একান্ত বৈঠক করেন। প্রায় 30 মিনিট ধরে চলে তাদের এই বৈঠক। পরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান। দুই দেশ সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিতে সম্মত হয়। এছাড়াও জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা ও মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করতে দুই দেশের মধ্যে লেটার অব ইন্টেন্টে সম্মত হয় বাংলাদেশ ও থাইল্যান্ড। পরে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে ঢাকা ও ব্যাংকক। এ সময় যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনার সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন থাই প্রধানমন্ত্রী। We also attach importance to the improvement of infrastructure and connectivity. The commencement of direct shipping between Ranong Port and Chittagong Port will enhance our maritime connectivity and help bolster our economic activity. প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের সাথে থাইল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন। তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হয়েছে বলে জানান তিনি। We see Thailand as a very important and dynamic partner in our engagement with the vibrant economies of Southeast Asia. We both agreed to commence our negotiations on a free trade agreement FTA by the year 2024. প্রস্তাব দেন বাংলাদেশের পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ ও স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের সহযোগিতার। Benefit from Thai knowledge, experience and best tourism practices. We signed the Memorandum of Understanding on Cooperation in the field of tourism. এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Return visit to বাংলাদেশ। চুক্তি আর সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছালো। এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিলেন থাই প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রবাসীদের এ নির্দেশ দেন তিনি। এ সময় থাইল্যান্ড আওয়ামী লীগ সংগঠনকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদকে দায়িত্ব দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী।
৭৫ বছরের মধ্যে এবারে তাপপ্রবাহ রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহ আরও সপ্তাহখানেক অব্যাহত থাকার পর আগামী মাসের শুরুতে দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। এতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি আসতে পারে জনজীবনে। তরিক ইসলামের রিপোর্ট। প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, তবে রেকর্ড ছোঁয়া তাপদাহে বিপর্যস্ত জনজীবনে তা উপভোগের আপাতত কোনো সুযোগ নেই। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের ৪৫টিরও বেশি জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গরমে হাঁসফাঁস জনজীবন। আবহাওয়া অফিস বলছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ সবচেয়ে বেশি, যা আসছে দিনগুলোতে আরও বাড়তে পারে। অন্যান্য বছর যদি তাপপ্রবাহের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এত লম্বা সময় কিন্তু আমাদের তাপপ্রবাহ ছিল না, অর্থাৎ সারা দেশব্যাপী এবং একটা দীর্ঘ সময়, যেটা বলতে গেলে প্রায় ৭৫ বছর পর কিন্তু এরকম এই লম্বা সময় আমাদের এই তাপপ্রবাহের অবস্থাটা এটা বিরাজ করছে, যেটা কোথাও কোথাও সিভিয়ার থেকে অতি সিভিয়ার পর্যন্ত তাপপ্রবাহ যেটা বিরাজ করছে, সেটা কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছে এই বছর। আবহাওয়াবিদরা বলছেন স্বস্তির বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে আগামী মে মাসের শুরুতে। দেশ জুড়ে হতে পারে কাল বৈশাখী ঝড়। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমে প্রকৃতিতে আসতে পারে স্বস্তি। মে মাসের শুরুর দিকে অর্থাৎ ২ তারিখেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বলতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে হিটওয়েভ যে একেবারে দেশ থেকে বিদায় নেবে সেরকম না, কিন্তু এখন যেরকম অস্বস্তিকর অবস্থা, অর্থাৎ সেটা সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার পর্যন্ত রয়েছে, সেটা কমে গিয়ে কোথাও কোথাও মৃদু বা মাঝারি ধরনের হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। গরমের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি চেয়ে বৃষ্টির জন্য বাইতুল মোকাররম সহ দেশের সকল মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন সংঘাতমুক্ত রাখতে আওয়ামী লীগ সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাধারণ সম্পাদক দাবি করেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ভালোভাবে এগিয়ে যাচ্ছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। শুধু স্বজন নয়, উপজেলা পরিষদ নির্বাচনে অনেক মন্ত্রী এমপি তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নানাভাবে প্রভাব বিস্তার করছেন, এমন অভিযোগ আওয়ামী লীগের তৃণমূলের। স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকেও এমন অভিযোগ উঠে আসে। এই পরিস্থিতিতে শঙ্কা জেগেছে উপজেলার ভোট তাদের প্রভাবমুক্ত রাখা নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, নজর রাখা হচ্ছে কে কি করছেন, সময় মতো নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। নির্দেশনা মান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এ কথা কিন্তু আমি বলেছি। সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত। উপজেলা নির্বাচনে বিএনপির অবস্থান নিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনো তাদের বোধোদয় না হয় তারা ডামি দলে পরিণত হচ্ছে। বিএনপির নেতিবাচক রাজনীতির মধ্যেও দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা জনগণ এগিয়ে নিচ্ছে বলেও দাবি তার। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন ও গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবে তাদের পরিচয় আরো জোরালো। এদিকে তীব্র তাপপ্রবাহে নগরবাসীকে স্বস্তি দিতে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও ছাতা বিতরণ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামতে চায় বিএনপি। বৃহত্তর আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করার আগে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রতিবাদে কর্মসূচি দিয়ে জনগণকে সংগঠিত করাই দলটির লক্ষ্য বলে জানিয়েছেন সিনিয়র নেতারা। সেই সাথে মামলা, গ্রেপ্তারে বিপর্যস্ত সংগঠনের পুনর্গঠনকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। মইনুল হাসানের রিপোর্ট।
বিএনপি নেতাদের দাবি ২৮ অক্টোবর পর থেকে সারা দেশে তাদের ২৬,০০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। একটা তত্ত্ব আছে, থিওরি আছে, সেটা হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে সংগঠন শক্তিশালী হয়। আন্দোলনের মধ্যে যত নেতাকর্মীরা সম্পৃক্ত হয়, নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে সংগঠন মজবুত হয় হচ্ছে আন্দোলনের মধ্যে দিয়ে, এবং নেতৃত্ব গড়ে ওঠে কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে। যে সমস্ত মামলায় সাজা দেওয়া হয়েছে সেই সমস্ত মামলায় কিন্তু সবাই এখন কোর্টে যায় স্বতঃস্ফূর্ত সারেন্ডার করতেছে। যে একটা কর্মী মামলাকে, জেলকে ভয় পায় না, গুলিকে ভয় পায় না, আপনি সেই কর্মীদেরকে দমাবেন কিভাবে? সিনিয়র নেতারা জানান, সরকারের দমন নির্যাতনের মধ্যেও আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি নেতাকর্মীরা, অটুট আছে তাদের মনোবল। রমজান, তাপপ্রবাহ সহ নানা দিক বিবেচনা করে সহসাই কর্মসূচি নিয়ে ফের রাজপথে নামার কথা জানান তারা। খুব দ্রুতই নানা কর্মসূচির মধ্যে আমাদের এই চলমান আন্দোলনের এটা বেগবান হবে। এখানে নিষ্ক্রিয় বসে থাকার কোনো অবকাশ নেই, কারণ আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের এই আন্দোলনের গতিবেগ আরো তীব্র করতে হবে। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে গণতন্ত্র ফেরানো, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। শুধু একটা বিএনপির তো সংকট না, যেটা বললো জাতীয় সংকট। যে জাতীয় ভিত্তিতে সকল দল, সকল মত সবাই চিন্তা করা উচিত যে কিভাবে এই ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সাথে আলোচনা চলছে জানিয়ে সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাফল্য না আসা পর্যন্ত সবাইকে নিয়েই মাঠে থাকবে বিএনপি। তোপখানা রোডের শিশু মিলন মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এ মতবিনিময় সভা। বাংলাদেশে গণতন্ত্র হরণ, সীমান্তে নিরীহ মানুষকে গুলি করে হত্যা সহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এদেশের মানুষ তাদের সামাজিকভাবে বয়কট করছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক একথা বলেন। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেন তিনি। পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে 10,13,62,378 টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের প্রধান 3 কর্মকর্তাকে কাশীনাথপুর শাখা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ব্যাংকের কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম ও ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাথিয়া থানায় মামলা করেছেন। পরে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে মাঠে রয়েছেন বর্তমান মন্ত্রী এমপিদের স্বজনরা। এতে নির্বাচনে এমপিদের প্রভাব বিস্তারের অভিযোগ অন্য প্রার্থীদের। এদিকে দলীয় নির্দেশ না মেনে প্রার্থী হয়েছেন বিএনপির নেতারাও। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকার এবং মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। মন্ত্রী এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয় আওয়ামী লীগ। তবে এই নির্দেশনা আমলে নিচ্ছেন না এমপি মন্ত্রীদের স্বজনরা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাচনে মাঠে রয়েছেন ঠাকুরগাঁও 2 আসনের এমপি মাজহারুল ইসলামের 2 চাচা এবং এক চাচাতো ভাই। যেহেতু আমি একজন ছোট কর্মী আওয়ামী লীগের, সেদিক থেকে সে একজন আওয়ামী লীগের এমপি, এদিক থেকে একটা তার আমি তো আর কোনো বিদ্রোহী না। আর এখানে নির্বাচন করার তার লোক নেই, আর কেউ নির্বাচন, যেমন ভাইস চেয়ারম্যানগুলো কেউ কেউ আর প্রতিনিধিত্ব করছে না। ওই এমপি যে সিলেকশন করে দিয়েছে সেটাই হয়েছে। তবে এমপি পরিবারের 3 জন প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমপি মন্ত্রীদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না। জননেত্রীর কাছে আমার অনুরোধ, এটি যেন বাস্তবায়ন করেন। এমপির পরিবার কে যাচ্ছে না যাচ্ছে এটা দেখতেছি না। আমাদের কথা আছে যে ভালো মানুষটাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা সার্বিক পরিস্থিতি অনুযায়ী নির্বাচনের যে বিষয়গুলো সবকিছু আমরা দেখভাল করছি, কোথাও এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। আশা করছি যে আগামী 8ই মে যে নির্বাচনটি সেটি আমরা
সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারবো। উপজেলায় বিএনপি জামাতের প্রার্থীরা সরে যাওয়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এদিকে তীব্র গরমের প্রভাব পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা নির্বাচনে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরও প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চোখে পড়ছে না। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা। একটি আধুনিক ডিজিটাল স্মার্ট হরিরামপুর হিসেবে গড়ে তুলতে চাই, জনগণে প্রচার করতেছে। আমার আত্মবিশ্বাস, আমার খুব একটা প্রচারণা লাগার কথা না। জনগণের ভালোবাসা নিয়ে আমি শতভাগ নিশ্চিত এই নির্বাচনে আমি বিজয়ী হতে পারবো। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেউ আচরণবিধি ভঙ্গ করলে সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে এক মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। নির্বাচনের সাথে জড়িত সকলকে নিষ্ঠার সাথে কাজ করারও নির্দেশ দেন নির্বাচন কমিশনার। বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, নগর পুলিশ কমিশনার জিয়াদুল কবির ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এনায়েতুর রহিমের মা প্রয়াত নাজমা রহিমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আইনমন্ত্রী আনিসুল হক, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুল নূর তাপস, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সাবেক ও বর্তমান বিচারপতি ও আইনজীবীরা। বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাজমা রহিম। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গোপালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভার্ট প্রকল্প পরিদর্শন করেছেন দুর্যোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 15 মিটার দীর্ঘ এই সেতু কালভার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান প্রতিমন্ত্রী। এই প্রকল্পের কাজের মান ও অগ্রগতি সন্তোষজনক ছিল বলেও জানান তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পর্যায়ক্রমে সারা দেশে আরও সেতু কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির সৌধে শ্রদ্ধা জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুইস আইসক্রিম ব্র্যান্ড মুভেনপিকের নতুন আউটলেট উদ্বোধন করা হলো রাজধানীর বেইলি রোডে। আউটলেটের উদ্বোধন করেন মুভেনপিক ফাইন ফুডের দক্ষিণ এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও কনসালটেন্ট MVP রাও। এ সময় বাংলাদেশি ভোক্তাদের মধ্যে মুভেনপিক আইসক্রিমের জনপ্রিয়তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, মুভেনপিকের প্রতিটি আইসক্রিমে কৃত্রিম রং বা ফ্লেভার ব্যবহার করা হয় না। বাংলাদেশে এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে আরও আউটলেট বাড়ানোর কথা জানান তিনি। এর মধ্যে দেশের প্রতিষ্ঠানটির 3টি আউটলেটে মোট 24টি ভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছে। বাংলাদেশ গীতা পরিষদের নবনির্বাচিত 121 সদস্যের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শাহবাগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এর উদ্বোধন করেন মাগুরা 2 আসনের সংসদ সদস্য বীরেন শিকদার। অভিষেক অনুষ্ঠানে নির্বাচিতদের শপথ গ্রহণ, আলোচনা সভা, গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, শব্দ সৈনিক নিরঞ্জন অধিকারী, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাস। বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে শুরু হলো ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি আর্ট ফেস্টিভ্যাল। রাজধানীর শিল্পকলা একাডেমিতে 2 দিনের এই উৎসবে নাটক উপস্থাপন, সঙ্গীত পরিবেশনা সহ চিত্রকলা ও ভাস্কর্য সহ নানা শিল্পকর্ম প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর শ্যানন ওয়েস্ট,
ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা নাসিরউদ্দিন ইউসুফ এবং আইআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আহমেদ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সিটি ক্লাবকে 87 রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে রেলিগেশনের ম্যাচে আগে ব্যাট করে 91 রানে 5 উইকেট হারিয়ে এক পর্যায়ে বিপদে পড়ে রূপগঞ্জ, কিন্তু ষষ্ঠ উইকেটে 130 রান যোগ করেন শামসুর রহমান শুভ আর সালমান হোসেন ইমন। 59 করে ইমন ফিরলেও 115 বলে 101 রানের ইনিংস খেলেন শুভ, তাতে 257 রান তোলে রূপগঞ্জ। জবাবে 41 ওভার 1 বলে 170 রানে থামে সিটি ক্লাবের ইনিংস। 52 রান করেন মনিরুল ইসলাম, 3টি করে উইকেট নেন সোহাগ গাজী আর মহিউদ্দিন তারেক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। শেখ রাসেলের ঘরের মাঠ কিংস অ্যারেনায় দু দলই গোলের একাধিক সুযোগ পায়, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় 73 মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে ম্যাচ। এরপর 74 মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনোর একমাত্র গোলে জয় পায় স্টুয়ার্ট কর্নেলিয়াসের দল। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে ব্যবধান কমালো আবাহনী। 13 খেলা শেষে তাদের পয়েন্ট এখন 25। এক ম্যাচ কম খেলা সাদা কালোদের সংগ্রহ 26। 31 পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। আরেক খেলায় রহমতগঞ্জের বিপক্ষে 2-1 গোলের অনায়াস জয় তুলে নিয়েছে ফর্টিজ এফসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। পর্যটন, খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্য খাতে থাই বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস থাইল্যান্ডের। সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি দুদেশের। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি, 75 বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র ভালোভাবে এগিয়ে চলছে দাবি ওবায়দুল কাদেরের। জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে ফেরার প্রস্তুতি দলটির। এবং ভল্ট থেকে টাকা আত্মসাতের কথা স্বীকার ব্যাংক ক্যাশিয়ারের। পাবনায় অগ্রণী ব্যাংকের 3 কর্মকর্তা গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।